আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন একটি সিনেমার ট্রেলার রিভিউ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। গতানুগতিক অন্য সকল সিনেমার ট্রেলার যেভাবে রিভিউ করে থাকি, আজকের এই সিনেমার ট্রেলারটা সেভাবে আমি রিভিউ করতে পারবো না। কারণ সিনেমার গল্পটা শুধু গল্প নয়, সেটা বাস্তবে তার একটা প্রেক্ষাপট রেখে গিয়েছে। জটিল একটা সমীকরণ যুক্ত এই সিনেমার কাহিনী, এত জটিল কি বলবো। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম টালিগঞ্জের সুপারস্টার জিতের আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার কথা। যথা ধর্ম তথা জয়। ধর্ম সবসময় সত্যের পক্ষ নয়। ইউ ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর স্ট্যান্ডিং ইন মাই মাদারল্যান্ড। তো ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না বাবা, অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ক্রান্তি ফিরে এলো। সম্প্রতি এই সিনেমার একটা ট্রেলার প্রকাশ পেয়েছে, আপনারা সবাই হয়তো ইতিমধ্যে দেখেও ফেলেছেন। ট্রেলারে আমরা জিতকে বিভিন্ন রূপে দেখতে পাচ্ছি, একজন বিদ্রোহী বিপ্লবী ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, আবার তার নামের শেষে ডাকাত শব্দটাও জুড়ে দেওয়া হয়েছে। এই সিনেমার যে টাইটেল, এই টাইটেলটাই কিন্তু একটা ইতিহাস। এই টাইটেলটা কিন্তু সিনেমা সংশ্লিষ্টদের বানানো কোনো টাইটেল না। বন্ধুরা, চাইলে গতকালকেই এই সিনেমা নিয়ে, এই সিনেমার ট্রেলারটা নিয়ে কথা বলতে পারতাম। অনেক অনেক রিকোয়েস্ট এসেছে আমাকে, ইনবক্সেও অনেকে বলেছেন যে এই সিনেমার ট্রেলারটা নিয়ে আপনি কথা বলেন। তবে আমার এতটুকু ধারণা ছিল আগে থেকেই যে এই সিনেমার ইতিহাস এতটা সহজ সরল ইতিহাস না। সিনেমাতে যে ইতিহাস দেখানো হবে সেটার কথা বলতেছি। কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত মেলেনি। যারা প্রশ্নের উত্তর খোঁজেন তারাই ভালো জানেন আসলেই প্রশ্নের উত্তর মেলেনি। কি বলতে চাচ্ছি বন্ধুরা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমাটাতে জিৎ অভিনয় করেছে। জিৎ ছোটবেলা থেকেই আমার একজন খুব প্রিয় একজন হিরো। সেই জায়গা থেকে আমি নস্টালজিক হব, সেই জায়গা থেকে আমি কথা বলবো, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু আমি সেই জায়গা থেকে শুধুমাত্র কথা বলতে পারছি না, কারণ ইতিহাস আমাকে সেই জায়গা থেকে কথা বলতে দিচ্ছে না। এই সিনেমাতে আসলে কতটা কিভাবে তুলে ধরা হয়েছে, কতটা সত্য আমরা খুঁজে পাবো, কতটা সৃজনশীলতা আমরা দেখব, সেটা তো পরের বিষয়। সবকিছুকে একপাশে রেখে যদি আমি শুধু এইটুকু চিন্তা করি যে এই সিনেমাটা করার সাহস করেছে এই সিনেমার সংশ্লিষ্টরা, এজন্য তারা একটা বিশাল বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ বন্ধুরা, এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাগুলো করতে একটা সাধনার প্রয়োজন হয়। এত সহজে মন যা চায় তাই কিন্তু এই ধরনের সিনেমাগুলোতে দেখানো যায় না। সিনেমার মেন প্লট পয়েন্ট, কাহিনী ঠিক রেখে সেখানে কিছু কিছু সৃজনশীলতা হয়তো আমরা দেখতে পারি। প্রপার ওয়েতে যদি ক্যারেক্টার থেকে শুরু করে সাব ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে না তোলা যায়, ইমোশনে যদি হিট না করা যায়, তাহলে এই ধরনের সিনেমাগুলো কিন্তু আবার ওয়ার্কও করে না। অনেক সময় এই ধরনের সিনেমাগুলো অফ ট্র্যাকের সিনেমা হয়ে থেকে যায় দর্শকদের কাছে। তো এই ধরনের সিনেমার ক্ষেত্রে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে দক্ষ একজন রাইটারের, তারপর প্রয়োজন সিনেমার ক্যামেরার পেছনে যারা কাজ করবে তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা, এবং ক্যামেরার সামনে যারা কাজ করবে অভিনয় শিল্পী, তাদেরও প্রচুর পরিমাণে দক্ষ এবং শিল্পী সত্তাটা ভিতরে সেইভাবে থাকতে হয়। অনন্ত লাল সিংহ এই ধরনের ক্যারেক্টার করার জন্য একজন কেন্দ্রীয় চরিত্রের হিরোকে শুধু হিরো হইলে চলে না, এই ধরনের হিরোকে ভেতর থেকে শিল্পী সত্তার অধিকারী হইতে হয়। বন্ধুরা, অনেক বেশি পেঁচায় ফেলতেছি তাই না? সহজ করে বলি, অনন্ত লাল সিংহ কোনো সাধারণ চরিত্র নয়। ইতিহাস যারা জানে তারা তাকে চেনে। অনন্ত লাল সিংহ এমন এক বিপ্লবী ক্যারেক্টার, সব থেকে বড় কথা তার ইতিহাস ঘাটতে গেলে দেখা যায় সে আসলে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান। অনেকেই অবাক হলেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলতে চাই অনন্তলাল সিংহ কিন্তু চট্টগ্রামের সন্তান। অথচ কি অদ্ভুত, ইতিহাসের জটিল কঠিন সমীকরণে এই অনন্তলাল সিংহ হয়ে গিয়েছে এখন অন্য আরেকটা রাষ্ট্রের, অন্য আরেকটা দেশের। তবে আমি এইটা মানতে নারাজ। আমি মনে করি, এবং আসলে এটাই সত্য, অনন্ত সিংহ থেকে শুরু করে এই সিনেমায় যে সমস্ত বিপ্লবী চরিত্রকে আমরা দেখতে পাবো, প্রত্যেকটা বিপ্লবী চরিত্র শুধুমাত্র ভারতের নয়, বরং তারা সমগ্র উপমহাদেশের ইতিহাসে সমানভাবে স্মরণীয়। হ্যাঁ, ইতিহাস তো তাই বলে। আমার মনে হয় এই সিনেমাটা যারা দেখবে তাদের শুরুতে অনন্তলাল সিংহকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, তার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জেনে তারপর এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত, অথবা অ্যাটলিস্ট এইটুকু জানা থাকা উচিত অনন্ত সিংহ কে ছিলেন। এই সিনেমাটা পশ্চিমবঙ্গের সিনেমা মেকার্সরা তৈরি করলেও, এই সিনেমাতে পশ্চিমবঙ্গের হিরো সুপারস্টার জিৎ অভিনয় করলেও, এই সিনেমার ক্যারেক্টার গুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তখন বাংলাদেশ ছিল না, তখন
ভারতও ছিল না, সমগ্র দেশটা ছিল অবিভক্ত ব্রিটিশ ভারত। আর ব্রিটিশদের অত্যাচারে আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত, এক কথায় কারারুদ্ধ। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার এই কেন্দ্রীয় চরিত্র অনন্ত সিংহর এই ক্যারেক্টারটার কারণে একটা বিপ্লব ঘটেছিল, ব্রিটিশ সরকারের ভিত নড়ে গিয়েছিল। তো কি বলবো, মানে এখানে যদি আমি বলি এই ভিডিও শেষ হবে না, প্রায় 1 ঘন্টা ধরে এই ইতিহাস বলা যাবে। এবং এই ইতিহাসের পরেও আরেক ইতিহাস আছে, করুণ এক ইতিহাসের ক্রান্তি লগ্ন আছে। সবটা পড়ে আমি খুবই ব্যথিত। সত্যি বলতে ইতিহাসে যারা অমর হয়ে থাকে তাদের নিয়ে কথা বলতেও যোগ্যতা লাগে। সেই যোগ্যতা কতটুকু আছে আমি জানি না। তবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাতে অভিনয় করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেটা পশ্চিমবঙ্গের হিরোদের মধ্যে আমি মনে করি জিৎ ছাড়া আসলে এই জায়গাটাতে অন্য কাউকে ভাবা খুবই কঠিন। এবং এই সিনেমা নির্মাণের জন্য যে সাহস প্রয়োজন, বিশাল সাহসের প্রয়োজন ভাই। কেন এইভাবে বলতেছি, যারা ইতিহাসটা জানেন, এতক্ষণ ধরে তো বললাম অনেক কথাই, ইতিহাসটা যারা জানেন তারা বুঝতে পারবেন যে এই ইতিহাস কত জটিল কঠিন এক ইতিহাস। এখানে অনেক বিতর্ক রয়েছে, তবে সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে একটা কথা তো আপনাকে মানতেই হবে যে বিপ্লবীরা যুগে যুগে আসে বলেই আমরা স্বাধীন হই। ব্রিটিশদের হাত থেকে আমাদের মুক্ত করেছে কে? এই অনন্তলাল সিংহরা। বিপ্লবীরা না থাকলে আমরা কখনোই স্বাধীন হইতে পারতাম না, আজকের এই বাংলাদেশও হয়তো হইতো না। এটা একটা প্রসেসের মধ্য দিয়েই সামনের দিকে আগায়। ধরেন যদি অনন্ত সিংহরা বিদ্রোহ না করতো, তাহলে ব্রিটিশ ভারত থেকে ভারত নামে কোনো দেশ হইতো না। আর যদি ভারত নামে কোনো দেশ না হইতো, তাহলে দেশ যে ভাগ হইলো সেটাও হইতো না। চিরকাল আমরা কিন্তু ব্রিটিশদের পদতলে নিষ্পেষিত হতে থাকতাম। দেশ ভাগের পর ভারত এবং পাকিস্তান হইল, এরপরে বাংলাদেশ হইল, তাই না? বাংলাদেশটাও হইতো না যদি অনন্ত সিংহরা সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার না দিত। আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে দেখেন আর কি। যাই হোক, সে সমস্ত জটিল সমীকরণে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি সেটাই বলতেছিলাম যে এত জটিল কঠিন একটা সমীকরণ, এত জটিল কঠিন একটা ক্যারেক্টারকে নিয়ে, ইতিহাস থেকে একটা কাহিনীকে নিয়ে এসে সিনেমা আকারে দর্শকদের সামনে উপস্থাপন করা, এটা বিশাল একটা দুঃসাহসিক ব্যাপার। এন্ড আমি জানি না এটা কতটা সুন্দরভাবে, সত্যভাবে আসলে আমাদের সামনে আসতে চলেছে। সেটা তো নির্ভর করবে এই সিনেমার গল্পের যে রাইটার আছে তাদের উপরে। নিশ্চয়ই তারা এখানে সৃজনশীলতার ছাপ রাখবে, নিজস্বতা রাখবে, কারণ তখন ওই সময়ে টু দা পয়েন্টে কি কি ঘটেছিল, একটা ক্যারেক্টার কি পছন্দ করতো না পছন্দ করতো, একদম পুঙ্খানুপুঙ্খরূপে হয়তো আসলে জানা সম্ভব না। তবে অনন্ত সিংহের মতো একজন ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব, তাকে প্রেজেন্ট করা সম্ভব। কারণ অনন্ত সিংহ এমন একজন ক্যারেক্টার ছিল, সে কিন্তু একজন লেখকও ছিল। শেষ বয়সে কারাগারে বসে বসে সে কিন্তু নিজের জীবনী নিয়ে কয়েকটি বই লিখে গিয়েছেন। এই সিনেমার যে টাইটেলটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই টাইটেলটা আসলে সম্পূর্ণভাবে সিনেমা সংশ্লিষ্টদের দেওয়া টাইটেল না। এটা আসলে অনন্ত সিংহের একটা লেখা বইয়ের টাইটেল। হ্যাঁ বন্ধুরা, অনন্ত সিংহ এই টাইটেলে একটা বই লিখেছিলেন। তো যেটা বলছিলাম, আমি খুব নস্টালজিক হয়ে গেলাম, আমি খুব আবেগপ্রবণ হয়ে গেলাম যখন বুঝতে পারলাম অনন্ত সিংহ বাংলাদেশের গণ্ডির ভেতরের এক ক্যারেক্টার। চট্টগ্রাম তো আমাদের সীমানার ভেতরে, সেই অর্থে এই ক্যারেক্টারকে নিয়ে সিনেমা করার কথা কাদের ছিল আর কারা করছে, এই ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। এর পেছনেও এক লম্বা ইতিহাস আছে, এর পেছনেও এক যুক্তি আছে, অনেক ব্যাপার আছে, অনেক জটিল সমীকরণ আছে। কারণ অনন্ত সিংহরা পরবর্তীতে দেশ ভাগের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ পাড়ি জমিয়েছিল, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এটা নিয়ে অনেক যুক্তিও রয়েছে। এই দেশ ভাগের পরে তাদের একটা করুণ অবস্থার তৈরি হয়েছিল, তারা যেতে বাধ্য হয়েছিল বলা হয়। মানে বিপ্লবীরা যুদ্ধ যে কারণে করলো, যে বিপ্লব ঘটাতে চাইলো, সে বিপ্লব অবশেষে ব্যর্থ হয়েছিল। সে এক করুণ কাহিনী। যাই হোক, এই ব্যাপারে আরো বেশি জ্ঞান আহরণ করে তারপরে কথা বলতে হবে। ট্রেলারটা নিয়ে কথা বলি, সুপারস্টার জিতের অভাবনীয় প্রত্যাবর্তন নিয়ে কথা বলি। আমি একটা ভিডিও করেছিলাম যে জিৎ সুপারস্টার থেকে কিভাবে হলেন ফ্লপ স্টার, মানে তকমাটা কিভাবে পেলেন। সেখানে আমি কিছু কথা বলেছিলাম যে জিতের আসলে কি করা উচিত আর জিৎ কি করতেছে। জিৎ তো আসলে মেথড অ্যাক্টিংটা জানে। তার প্রথম সিনেমাই হয়েছিল সুপার ডুপার হিট, এবং সেটা হয়েছিল শুধুমাত্র জিতের ওইরকম অতি মানবীয় অ্যাক্টিং এর কারণে। হ্যাঁ, আমি ওইটাকে অতি মানবীয় অ্যাক্টিং বলবো। আপনি চিন্তা করতে পারবেন না যে একজন হিরো ক্যারিয়ারের প্রথম সিনেমাতে এত দুর্দান্ত অ্যাক্টিং করতে পারে। সাথী সিনেমার কথা বলতেছি। তো সাথী সিনেমায় জিতের যে চোখের যে এক্সপ্রেশন ছিল, মুখের যে এক্সপ্রেশন ছিল, তার সাথে চরিত্রটা এত সুন্দরভাবে ম্যাচ করেছিল, সেই ব্যাপারটা আমি জিতের সম্পূর্ণ ক্যারিয়ারে খুঁজে পাই না। পরবর্তী কিছু সিনেমায় সেটা ক্যারি করতে পেরেছিল জিৎ খুব চুজি ছিল ওই সময়টাতে, খুব বেছে বেছে কাজ করতো। কিন্তু হঠাৎ করে যখন ওই বেশিরভাগ সিনেমায় তার রিমেক
হওয়া শুরু করলো, তখন থেকেই ঝামেলা শুরু। জিতের ক্যারিয়ার তখন থেকে আস্তে 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 নিমজ্জিত হচ্ছে। তবে সেটা ভালোভাবে টের পাওয়া গেছে যখন আমরা ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রির সিনেমা দেখে ফেলতে পারি। সো আমাদের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। একটা গল্প যদি রিমেক গল্প হয়, একটা ক্যারেক্টার যদি আরেকটা জায়গা থেকে অ্যাডাপ্ট করা হয় বা কপি করা হয়, সেটা আমাদের চোখে খুব সহজে ধরা পড়ে এবং সেটা আমরা পছন্দ করি না। আমরা সবসময় মৌলিকত্বে বিশ্বাসী। তো দীর্ঘদিন জিতকে মৌলিক কোনো গল্পে দেখা যাচ্ছিল না। মাঝে একটা ওয়েব সিরিজের দেখা পাওয়া গিয়েছিল, সেখানে বাংলা হিন্দি মিশ্রিত ছিল, ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আর সেটা তো সিনেমা না, জিতের আসল কোর হচ্ছে সিনেমা, তাই না? জিত হচ্ছে সিনেমার হিরো। তাকে আসলে আমরা সিনেমাতে সাফল্য মণ্ডিত দেখতে চাই যারা জিতকে পছন্দ করি বা জিতের অ্যাক্টিং অ্যাবিলিটি সম্পর্কে জ্ঞান রাখি। তো আমার খুবই আফসোস হচ্ছিল যে আসলে জিতের ভেতরে যে পটেনশিয়াল ব্যাপার স্যাপার আছে বা ছিল, সেটাকে আসলে উপযুক্ত গল্পের মাধ্যমে কোনো পরিচালক এখনো পর্যন্ত পোর্ট্রে করতে পারলো না। আমার খুবই আফসোস ছিল এই ব্যাপারে। মাঝে মাঝে এরকমটাও মনে হতো যে পশ্চিমবঙ্গের হিরো আরেকজন আছে দেব, দেব এত এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতেছে, এত ধরনের ক্যারেক্টার করতেছে, এই রঘু ডাকাত করতেছে, এই চ্যাম্প করতেছে, এই প্রজাপতি করতেছে, বাঘা যতীনের মতো সিনেমা করতেছে, ক্যারেক্টার করতেছে। জিত কবে করবে? সত্যি বলতে জিতের মতন একজন অ্যাক্টরকে দিয়েই তো এই ধরনের ক্যারেক্টার আরো আগে করানো উচিত ছিল। তো এরকম চিন্তা ভাবনা আমার মাঝে মাঝে হইতো। সেই সমস্ত চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার ওই ভিডিওটা আমি করেছিলাম। এত দিনে, এত বছর পরে এসে শেষমেশ মেকার্সদের হুঁশ ফিরেছে। জিতকে দিয়ে তারা একটা তার উপযুক্ত গল্পে কাস্ট করিয়েছে। পশ্চিমবঙ্গে বাংলা সিনেমার সুদিন ফেরানোর জন্য এবং জিতকে ভিনটেজ জিত হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য মেকার্সদের তরফ থেকে দুর্দান্ত সাহসিকতা নিয়ে যেই ধরনের জটিল কঠিন সমীকরণ যুক্ত একটা ইতিহাসকে তুলে ধরার প্রয়াস, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাতে চাই। অনেক অনেক ভালো লাগছে এটা ভেবে যে অবশেষে আমরা এই ধরনের সিনেমাতে, একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাতে জিতকে দেখতে যাচ্ছি। সম্পূর্ণ ট্রেলারটা আমি বেশ কয়েকবার দেখেছি, একবারেই মনে হচ্ছে না যে সে আসলে একজন হিরো হিসেবে অভিনয় করেছে। প্রত্যেকটা সিনে জিত আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, ঠিক যেন আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে জিতকে আমরা যেভাবে পেতাম। ট্রেলারের প্রত্যেকটা সিনে জিত নিজেকে উজাড় করে দিয়েছে। আমার জাস্ট একটা কথাই মাথায় ঘুরতেছে, জিত আসলে একজন মেথড অ্যাক্টর। তাকে আড়াল করে রাখা হয়েছে। তার অ্যাক্টিং অ্যাবিলিটিটাকে সম্পূর্ণভাবে আমরা এখনো পর্যন্ত এক্সপ্লোর করতে পারিনি। মানে আমরা কি, মানে পশ্চিমবঙ্গের মেকার্সরা, আমরা দর্শকরা যারা সেই জিত সম্পর্কে জানি, যে জিতকে আমরা সাথীতে দেখেছিলাম, যে জিতকে আমরা বন্ধনে দেখেছিলাম, ক্রান্তিতে দেখেছিলাম, সেই জিতকে আমরা মিস করি। অনেক বছর পার হয়ে গেছে, অনেক বছরের সেই না পাওয়া জিতকে আমরা পেতে যাচ্ছি, এরকমটা ফিল আমাকে এই সিনেমার ট্রেলারটা দিতে পেরেছে। এই জায়গাটাতে অ্যাটলিস্ট এই সিনেমার মেকার্সরা সফল। সিনেমাটার ট্রেলার দেখার সময় আমার বারবারই মনে হয়েছে এইটা শুধু জিতের সিনেমা না, এটা কিন্তু এই সিনেমার যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের সিনেমা। এইটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। এই সিনেমা কিন্তু একটা ইতিহাসকে রিপ্রেজেন্ট করার জন্য নির্মিত সিনেমা। সিনেমা না দেখে তো আর বলতে পারবো না যে ভেতরে তারা কিভাবে ইতিহাসটাকে আসলে রিপ্রেজেন্ট করেছে। ইতিহাস অনেক সময় বিকৃতও হয়। তো আমি আশা রাখি সেরকম কোনো ঘটনা তারা ঘটায়নি, বরং তারা যেটা সত্য, যেটা সুন্দর, সেটাই দেখানোর চেষ্টা করেছে। এই ক্যারেক্টার নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশভাগের পরে, যেটা বললাম যে দেশভাগের পরে এই ক্যারেক্টার পশ্চিমবঙ্গ পাড়ি জমায়, সেখানকার কমিউনিস্ট পার্টির সাথে যোগদান করে, সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে তার নিজের জন্মভূমিতে। তবে কেন এবং কোন পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছিল, তার ওইখানে কি করণীয় ছিল, আসলে সে একজন বিপ্লবী, সবশেষে গিয়ে এই বিপ্লবীদের কি করুণ পরিণতি হয়েছিল আমি জানি না। সেগুলো সম্পূর্ণটা এই সিনেমায় উঠে আসবে কিনা, সেটা আদৌ সম্ভব কিনা, কারণ এই ইতিহাস অনেক জটিল, অনেক কঠিন এক ইতিহাস। এগুলো আসলে সিনেমায় সম্পূর্ণভাবে দেখানো অনেকটা অসম্ভব। যাই হোক, যেই পয়েন্টে ছিলাম, জিত এখানে নিজেকে উজাড় করে দিয়েছে, এ নিয়ে আমার কোনো সন্দেহ আর এই ট্রেলার দেখার পরে নাই। এবার পালা জিত ভক্তদের। জিত ভক্তরা আমি জানি না কোথায় হারিয়ে গেল। সারা বছর তাদের খুব একটা সারা শব্দ পাওয়া যায় না। আমাদের দেশের শাকিব খানের ভক্তরা কিন্তু শাকিব খানের পাশে অল টাইম থাকে। শাকিব খান একটা ভুল কাজ করে ফেললেও সায় দেয় না, বরং তাকে এই সাহস দেয়, ওটাকে সায় দেওয়া বলে না, সাহস দেওয়া বলে। সাহস দেয় যে না, তুমি এই কাজটা তোমার ফ্লপ গেছে বা ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমরা সাথে আছি, আমরা পাশে আছি। তবে আমার কাছে কেন জানি মনে হয় জিত সেই সাপোর্টটা ভক্তদের কাছ থেকে খুব একটা পায় না। হ্যাঁ, তার ভক্ত আছে, ফেসবুকে 2-1টা গ্রুপ আমি মাঝে মাঝে দেখি, যে গ্রুপগুলো তাকে নিয়ে দেবের সাথে একটা ক্ল্যাশ করায়। দেবও তো
তার জায়গা থেকে দুর্দান্ত কাজ করছে। তো ওই ক্ল্যাশের তো কোনো দরকার নাই ভাই। আপনারা সাপোর্ট দিবেন, আপনারা মোটিভেট করবেন কিভাবে, সেটা যদি শিখিয়ে দিতে হয় তাহলে সেটা তো আপনাদের ব্যর্থতা। জিতকে তো আপনারা ধ্বংস করতেছেন। যাই হোক, আমার কথার গভীরত্ব আছে। আপনারা যারা ক্যাচ করতে পারতেছেন তারা ক্যাচ করতে পারবেন, যারা বুঝতে পারবেন না এজন্য আমি সরি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি বুঝাইতে যাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে জিতকে প্রপার ভাবে প্রেজেন্ট করা হয়েছে বলে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে, তবে আরো বেশি প্রপার ভাবে জিতকে প্রেজেন্ট করা সম্ভব। জিতের মতো আরো অনেক বেশি অ্যাবিলিটি রয়েছে। মনে রাখতে হবে, জিত কিন্তু অবাঙালি একজন অ্যাক্টর ছিলেন। সেই অবাঙালি একজন অ্যাক্টর বাংলায় এসে বাংলাকে এত আপন করে নিয়েছেন, এখন শেষ পর্যন্ত এসে তিনি এমন এক ক্যারেক্টার পেয়েছেন, এটা কিন্তু যোগ্যতা ছাড়া সম্ভব না। বাংলাকে স্বাধীন করার জন্য যারা বিপ্লব ঘটিয়েছিল তাদের মধ্যে সব থেকে অন্যতম একটা ক্যারেক্টার হচ্ছে এই অনন্তলাল সিংহ। সেই ক্যারেক্টার প্লে করতেছে একজন অবাঙালি অ্যাক্টর। ভাই, এইটা আপনি জাস্ট যদি ভেতর থেকে চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন, বুঝতে পারবেন যে জিত যেন তেন অ্যাক্টর না, তার ভিতরে সেই পটেনশিয়াল ব্যাপার স্যাপার ছিল বলেই সে এত দূর পর্যন্ত আসতে পারছে। তো যাই হোক, জিতের এই সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। শুধু জিতকে নিয়েই গড়গড় করে বলে যাচ্ছি। এখানে টোটা রায় চৌধুরী আছে, ওনার কথা কেন বলবো না। এই বান্দা একজন তুখোর অ্যাক্টর, কিন্তু ওনার ভাগ্য খারাপ। কিছুটা ববি দেওলের মতো আমার কাছে মনে হয়। মানে ববি দেওল খুব ভালো একজন অ্যাক্টর, কিন্তু তাকে কোনো মেকার্সরা ভালোভাবে ইউজই করতে পারলো না, ভালোভাবে তাকে পোর্ট্রে করতে পারলো না বলিউডের সিনেমায়। আমাদের বাংলাদেশেও এরকম অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদেরকে স্ক্রিনে আমরা এখন আর পাই না, অথবা তাদেরকে শুরু থেকেই অবহেলার চোখে দেখা হয়েছে। ইন্ডাস্ট্রিকে তাদের অনেক কিছু দেওয়ার ছিল, আর তাদের এই ব্যর্থতা আসলে তাদের ব্যর্থতা না, এই ব্যর্থতা আসলে মেকারদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসলে আমাদের মতো সাপোর্টারদেরই ব্যর্থতা। যেমন ঠিক এরকম একজন অ্যাক্টর আছে বাংলাদেশে, নাম হচ্ছে আমিন খান, তাকে এইভাবে ওয়েস্ট করা হয়েছে। তো যাই হোক, টোটা রয় চৌধুরীর কথা বলছিলাম। টোটা রয় চৌধুরী অসাধারণ একজন অ্যাক্টর। দীর্ঘদিন পর জিতের সিনেমায়, বিশেষ করে এই ধরনের ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাতে টোটা রয় চৌধুরীকে দেখে আমি অভিভূত। তবে একটা জায়গায় আমার ভয় লাগতেছে, এই বান্দাকে কি আসলে এই সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার দেখতে যাচ্ছি? জিতকে আমরা এখানে কয়েকটা লুকে দেখতে পাচ্ছি, কয়েকটা বলতে বেশ কয়েকটা লুকে দেখতে পাচ্ছি। একবার দেখতে পাচ্ছি লম্বা দাড়িওয়ালা গোফওয়ালা, যখন জিৎ কারাবাসে রয়েছেন, মানে জিৎ বলতে অনন্ত সিংহ যখন কারাবাসে রয়েছেন। আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছি অনন্ত সিংহের যখন যৌবন কাল ছিল, যখন বিপ্লবী হিসেবে সে আত্মপ্রকাশ ঘটিয়েছিল, ওই সময়টাকে জিৎ রিপ্রেজেন্ট করেছে। খুব দুর্দান্ত লাগছে জিৎকে দেখে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে জিতের এখন বয়স হয়েছে। মানে সুপারস্টার মেগাস্টারদের না এই এক গুণ, বুঝছেন, এমনি এমনি তারা এই সমস্ত তকমা পায় না। এই বয়সে এসে নিজেকে এরকম ফিট রাখা, এইভাবে দর্শকদের সামনে উন্মোচিত করা, এবং আরেকটা ব্যাপার খুব স্পষ্ট ভাবে অনুভব করা যাচ্ছে যে এই সিনেমাটা একটা বিগ ক্যানভাসের সিনেমা হতে যাচ্ছে। এই ধরনের গল্পের সিনেমা বিগ ক্যানভাস ছাড়া কোনোভাবেই পোর্ট্রে করা সম্ভব না, কোনোভাবেই দর্শক পছন্দ করবে না যদি আপনি লার্জার দ্যান লাইফ আকারে না দেখাইতে পারেন। এই যে এই সিনটার কথা বলতেছিলাম, জাস্ট লুক ভাই, কি লেভেলের অ্যাক্টর ভাই, কি লেভেলের অ্যাক্টর হইলে এইরকম একটা সিনে নিজেকে এইভাবে উজাড় করে দেওয়া যায়। এন্ড আমরা একটা পর্যায়ে গিয়ে দেখতে পাচ্ছি অনন্ত সিংহ এই ক্যারেক্টারটা সিনেমা মেক করতেছেন। তিনি ডিরেক্টরের ভূমিকায় ছদ্মবেশে আছেন। মেবি ছদ্মবেশে যে আছেন এটা বোঝা যাচ্ছে, তার চুল, তার হচ্ছে গোফের স্টাইল, মেকআপ সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে স্পষ্ট যে এইটা আসলে ছদ্মবেশ ধারণ করেছেন তিনি, হয়তো ব্রিটিশদের চোখ ফাঁকি দেওয়ার জন্য। এখানে একটা আইটেম গানেরও আভাস পাওয়া যাচ্ছে। চিন্তা করেন, মেকারদের একটা বিগ থ্যাঙ্কস, কারণ হচ্ছে ওই সময়ে এরকম জাঁকজমক এতটা এরকম মেবি সম্ভব ছিল কিনা আমার সন্দেহ আছে। তবে কমার্শিয়াল সিনেমার এই যুগে এসে 2026 সালে আপনি এই সিনেমাটাকে কিছুটা মশলাযুক্ত না করলে দর্শক অনেকটাই বোরিং ফিল করতে পারে। সেই জায়গাটাতে যে কাজটা করা হয়েছে, এই আইটেম গানটা, আমার মনে হয় যে এটা একটা কি বলবো, এটা একটা সৃজনশীলতা, আমার কাছে মনে হচ্ছে সৃজনশীলতার ছাপ রেখে যাবে। জানি না এই গানটা কেমন হবে, তবে আয়োজনটা যে বেশ চাকচিক্যময় জাঁকজমক হতে যাচ্ছে সে নিয়ে কোনো সন্দেহ নাই। দু একটা কমেন্টস আমার চোখে পড়েছে, অনেকে ট্রেলারটা সম্পর্কে বলেছে যে ট্রেলারের সবকিছু দুর্দান্ত হয়েছে, তবে কালার গ্রেডিংটা খুব একটা মনোভূত হয় না। এটা নিয়ে আমি একদমই
একমত না, বরং আমার কাছে ট্রেলারের কালার গ্রেডিং খুবই ভালো লাগছে, কারণ এই সিনেমার কাহিনী, এই সিনেমার চিত্রনাট্য বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করে না। এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ঘটনা আপনার সামনে আসতেছে, কাজেই দর্শকের সাবকনশিয়াস মাইন্ড যেন বর্তমান সময়কে ফিল না করে সেই ব্রিটিশ আমলকে ফিল করতে পারে, সেরকম একটা কালার টোন এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর থেকে ডার্ক কালার টোন ইউজ করলে আবার সেটা খুবই অফ ট্র্যাকের লাগতো। এটা যথেষ্ট পারফেক্ট বলে মনে হচ্ছে। এই সিনেমার পরিচালককে নিয়ে দুইটা লাইন বলতে চাই। পরিচালকের নাম হচ্ছে পথিকৃত বসু। ওনার দুইটি সিনেমা আমার দেখা হয়েছে, একটা হচ্ছে কাছের মানুষ, যেটাতে প্রসেনজিৎ ছিলেন, মেবি দেব ছিলেন। আরেকটা সিনেমা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই সিনেমায় মিঠুন চক্রবর্তী ছিলেন। এই দুইটা সিনেমাই যথেষ্ট এটা বোঝার জন্য যে পথিকৃত বসু কোন লেভেলের পরিচালক। আমার কাছে খুবই ভালো লেগেছিল দুইটা সিনেমা, এবং পরবর্তীতে তার অন্যান্য সিনেমা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় সুযোগ ওইভাবে হয়ে ওঠে নাই। আর হয়ে উঠলেও ওই সিনেমাগুলো আমার কাছে মনে হয়েছে যে জিতকে যেভাবে ওয়েস্ট করা হয়েছে, ঠিক সেভাবেই এই পথিকৃত বসুকেও ওয়েস্ট করা হয়েছে। প্রোডাকশন হাউসগুলার এখানে দায় বর্তায়, একজন পরিচালককেও সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকে। যাই হোক, সেগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয়, আরেকদিন করা যাবে। আমার মনে হচ্ছে বিজিএমটা এ যাবৎকালে যত পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা দেখেছি তাদের বিজিএম কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে সব থেকে এগিয়ে থাকবে। আর যেটা সব থেকে বেশি নজর কেড়েছে, ইমোশনে হিট করতে হবে বস। এটা একটা সেই ব্রিটিশ আমলের কাহিনী নিয়ে তৈরি সিনেমা। তো আমি যদি ভেতরে নস্টালজিক ফিল না করতে পারি, আমি যদি ভেতরে ওই টানটা ফিল না করতে পারি দেশের প্রতি, আর ওই টানটা আমি কিভাবে ফিল করব? বিজিএম আমাকে সেটা গুজবামটা ফিল করাবে। সিনেমার গল্প, সিনেমার ভেতরে ছোট ছোট ইমোশনাল পার্ট, যেমন এই ট্রেলারে আমি একটা পার্টে দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে, জিৎ সেটা দেখে স্তব্ধা খেয়ে গেছে। ওই যে একটা দৃশ্য, ওইটা জাস্ট একটা দৃশ্য হইলে হবে না। এমন অনেক সিনেমা নির্মাণ করা হয়েছে ইতিপূর্বে যেগুলো আমরা দেখেছি, যে বাঘাযতীন অনেক ভালো করতে পারতো, কেন পারে নাই? কারণ ইমোশনাল দৃশ্যগুলো বা ক্যারেক্টারাইজেশন সেভাবে করতে পারে নাই। দর্শকদের সাথে কানেক্ট করার জন্য অবশ্যই একটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টারের সাথে আগে কানেক্ট করতে হবে, গল্পের ডেপথ থাকতে হবে, গল্পের গাঁথুনি খুব মজবুত হতে হবে, ক্যারেক্টারকে আগে এস্টাবলিশ করে তারপরে গিয়ে একটা হিট করতে হবে। সেই ব্যাপারগুলো যদি আসলে এই সিনেমায় থেকে থাকে, তাহলে অবশ্যই দর্শক এবার এই সিনেমাটাকে সাপোর্ট করবে। এই সিনেমাটা জিতের কেরিয়ারের সেরা সিনেমাও হয়ে যেতে পারে। হ্যাঁ, এই সিনেমার মধ্যে সেই পটেনশিয়াল ব্যাপার স্যাপার আছে, অনন্ত সিংহর মধ্যে সেই ব্যাপার আছে। একটা ডায়লগ রয়েছে যেখানে জিতকে আমরা ছদ্মবেশে দেখতে পাচ্ছি। অনন্ত সিংহ বলতেছে, ক্রান্তি ফিরে এসেছে। এই ডায়লগটা আমার খুবই ভালো লেগেছে। জিতের একটা সিনেমা ছিল ক্রান্তি, যারা দেখেছেন তারা জানেন জিত ওখানে কি লেভেলের পারফর্ম করেছিল, কত ভালো একটা সিনেমা ছিল। দর্শক সেটার মর্ম আজকের সময় এসে বুঝতেছে, তখন বুঝে নাই। সেই সমস্ত দর্শকদের অনুরোধ করব, যারা ক্রান্তির মর্ম আজকের দিনে এসে বুঝেন, তারা নিশ্চয়ই এই সিনেমাটার মর্ম অ্যাটলিস্ট আজকের দিনে বুঝবেন। এটা হতে যাচ্ছে ক্রান্তি 2, যারা না পেয়ে আক্ষেপ করেন তাদের জন্য একটা বিশাল বড় গিফট। সিনেমায় একটা দেশাত্মবোধক গান রয়েছে, বন্দে মাতরম বন্দে মাতরম বলে ওঠে। গানটা আমার কাছে চরম লেভেলের মনে হয়েছে। এই গানটা এই সিনেমাটাকে টেনে নিয়ে যাবে। একটা গান সিনেমার যে মার্কেটিংটা করতে পারে, সম্পূর্ণ সিনেমাটা অনেক সময় পারে না। আমাদের দেশে এই যে সম্প্রতি সময়ে হাওয়া নামে একটা সিনেমা বের হয়েছিল, সেই হাওয়া সিনেমার গান সাদা সাদা কালা কালা, সেটা আমি জানি ভারতীয় দর্শকরাও অনেক শুনে থাকেন। এছাড়া শাকিব খানের মোস্ট কমার্শিয়াল সিনেমা গানের কারণে অনেক বেশি জনপ্রিয়তা পায়। যেমন লাস্ট প্রিয়তমা সিনেমার গানগুলো এত দুর্দান্ত ছিল যে ওই গানের কারণেই বেশিরভাগ দর্শক সিনেমাটা দেখতে হল পর্যন্ত গিয়েছে। তো যাই হোক, এই সিনেমাটা দেখার আগ্রহ আমার ভেতরে খুব বেশি করে তৈরি হচ্ছে। শুধুমাত্র জিত এজন্য না, জিত একটা আলাদা সফট কর্নার জিতের জন্য তো আমার আছেই, কিন্তু সব থেকে বড় এই সিনেমা দেখার কারণ হবে হচ্ছে অনন্ত সিংহ, অনন্ত লাল সিংহ, যে আমাদের চট্টলার ছেলে, যে আমাদের চট্টগ্রামের সন্তান। ইতিহাস সম্পূর্ণভাবে জানি না, ইতিহাস অনেক সময় বিকৃত হয়। সম্পূর্ণ ইতিহাস সত্যটা জানতে পারলে হয়তো এখানে বসে অনেক কথাই বলতে পারতাম। অনন্ত সিংহ, তাদের সাথে আসলে কি হয়েছিল, শেষ পর্যন্ত তাদের পরিণতি কেন এমন হয়েছিল যে তারা নিজের জন্মভূমি ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমিয়েছিল, কেন তারা এ দেশে থেকে এ দেশের সন্তান হিসেবে বিপ্লবী কার্যক্রম চালিয়ে যেতে পারে নাই। তবে ছোট্ট করে এইটুকু অন্তত জানি, এবং আমি বিশ্বাস করি যে আসলে তারা কখনো চাইতো না যে দেশটা বিভক্ত হয়ে যাক। আমি কিন্তু বাংলাদেশ তৈরি হওয়ার কথা বলতেছি না, এখানে অনেকে ভুল বুঝতে পারে। দেশ ভাগ হয়েছিল ধর্মীয় কিছু কারণবশত, মানে প্রত্যেকের ধর্ম অনুযায়ী নিজেদের সাইট নিয়ে নিয়েছিল। হিন্দুরা
বেশিরভাগই ওই সাইডটা নিয়ে নিয়েছিল, ভারতের পশ্চিমবঙ্গের ওই সাইডে চলে গিয়েছিল, আর আমাদের মুসলিম যারা ছিল তারা পাকিস্তানের সাইড নিয়েছিল। তো এই যে ধর্ম অনুযায়ী বিভক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সব ধরনের ধর্মের মানুষেরা একসাথে না থাকার ব্যাপারটা, এটা কিন্তু আসলেই কাম্য ছিল না। কারণ ধর্ম যার যার দেশ সবার। আমাদের ইসলাম ধর্মও আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি যেন আমরা না করি। যার যার ধর্ম শেষে পালন করবে। ও মুসলিম বলে ও ভারতে থাকতে পারবে না, ও হিন্দু বলে ও বাংলাদেশে থাকতে পারবে না, এইটা কখনোই কাম্য না। আরেকটা ব্যাপার উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা মুভি রিভিউ করে থাকি তাদের গর্বের সময় এসেছে। কারণ এই সিনেমাতে কাজ করেছে আমাদের সবার পরিচিত অরিত্র চ্যাটার্জি। যদিও বছরখানেক আগে তাকে নিয়ে আমাদের এই দেশের আরেকজন রিভিউয়ারের সাথে খুব বেশি কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হয়েছিল, তর্ক বিতর্ক শুরু হয়েছিল। তবে কথায় আছে না, যখন আমার তোমার গন্তব্য এক তখন আমরা বন্ধু। হ্যাঁ, আমাদের আলোচনার জায়গাটা এক, সিনেমা, আমাদের ভাষা এক, বাংলা। সো আমরা কেন আলাদা? কাজেই আমরা যখন একটা ভালো কাজ করি, যখন সেটা গর্ব করার মতো কাজ হয়, তখন সেই গর্বটা সবার হয়ে যায়। আবার একইভাবে যখন একটা মন্দ কাজে সামিল হই বা ভুল কাজ করি, সেটাও সবার জন্য লজ্জার হয়ে যায়। বাংলাদেশ থেকে আমি রিফাত, অরিত্রর জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। সে কিন্তু এই সিনেমাতে চিত্রনাট্য করেছে। এই সিনেমায় অনেক অনেক ডায়লগ ডেলিভারি যেটা জিতের মুখে আপনারা শুনবেন, সেগুলো তার লেখা। আমি খুব ভালোভাবে এই সম্পর্কে অবগত নই, যতটুকু যা জানি তাই বললাম। এর বাইরেও অনেক কিছু সে এই সিনেমায় হয়তো করেছে বা করেনি, সেটা আমি আসলে জানি না। আমি জাস্ট এইটুকুই জানি, অরিত্র এই সিনেমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একে তো অনন্তলাল সিংহের মতো বাংলাদেশের গণ্ডির ভেতরের এক ক্যারেক্টার নিয়ে এই সিনেমা, দ্বিতীয়ত জিতকে নিয়ে এই সিনেমা, তৃতীয়ত আমরা যারা বাংলা সিনেমা নিয়ে কথা বলি, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করি, তাদের মধ্য থেকে একজন এই সিনেমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সিনেমাটাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে? নাই। তো অনেকেই হয়তো ভাবছেন যে এই লোকটা মানে এই রিফাত কেন এই সিনেমা নিয়ে কথা বলতেছে না, এটা নিয়ে কথা বলবো এবং এত বড় একটা ভিডিও দেব, এটাই হচ্ছে আমার ভেতরে ভেতরে এতদিন ধরে আমি ভাবছিলাম। এই কারণে আমার একটু বেশি লেট হয়ে গেল, মানে এত কথা বলবো, একটা প্রস্তুতি আছে না। তো যাই হোক বন্ধুরা, সামনে এই সিনেমার আরো যত কন্টেন্ট আসবে সেগুলো নিয়ে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দেব। আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন, এই সিনেমাটাকে উপভোগ করুন। যারা পশ্চিমবঙ্গবাসী আছেন, আপনাদের ইতিহাস আমাদের ইতিহাস একটা সময় গিয়ে এক ছিল, সেই ইতিহাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ব্যাপারটা মাথায় নিয়ে এই সিনেমাটাকে অবহেলা না করে জিতকে, জিত ভক্তরা সাপোর্ট দিন। বাংলা ভাষাভাষীর মানুষেরা এই সিনেমাটাকে একদম বিশ্বব্যাপী ছড়িয়ে দিন।